রাজরিতকে বিয়ের প্রস্তাব দেওয়ায় ফাগুনকে অপমান করে বাড়ি থেকে বের করে দিল রাজরিত। ধারাবাহিকের শুরুতেই দেখা যাচ্ছে বিদ্যা তো রাজরিতের কথা ভেবে খুব মন খারাপ করে কাঁদছে। এদিকে তখন রাজদীপকে বলছে, কাকে ফোন করছো? রাজদীপ তখন বলছে, আমার ছেলের চোখের জল ফেলিয়েছে। ও কি ভেবেছে ওকে ছাড়া আমার ছেলের জীবন চলবে না? 1000 বার চলবে। এই বলে তো বিদ্যার ফোনে ফোন করে। বিদ্যা ফোনটা তুলতেই রাজদীপ চিৎকার করে বলছে, তুমি কি ভেবেছো আমার ছেলের জীবনে তোমায় ছাড়া চলবে না? তুমি আমার ছেলের জীবনে এসে অনেক ফেভার করে ফেলেছো। সরি, এটা আমি মানতে পারছি না। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, আমার ছেলে কাঁদছে আর আমি বাবা হয়ে এটা আমি সহ্য করতে পারছি না। আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না। আর তোমার চরিত্র এতটাই খারাপ, আমি তোমাকে ঘৃণা করি। আর আমার ছেলেও তোমাকে ঘৃণা করে। এই বলে তো ফোনটা কেটে দেয়। এদিকে যখন বিদ্যা কাঁদো কাঁদো স্বরে বলছে, কোনো অপরাধী করলাম না আর ফাঁসির হুকুম হয়ে গেল। এই বলে তো বলছে, না বিদ্যা, এই মিথ্যে অপবাদ নিয়ে বাঁচা যায় না। কে এই কবি তাকে খুঁজে বের করতে হবে। কিন্তু কেনই বা সে বারবার আমার জীবনে আসছে, আমি তো দেখতে পাচ্ছি না। এই কনিষ্ক বিশ্বাস একটা বৃত্ত তৈরি করছে, ক্রমশ সেই বৃত্তটা ছোট হচ্ছে, কিন্তু তাও আমি তাকে দেখতে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। তবে এই কনিষ্ক বিশ্বাসকে আমাকে খুঁজে বের করতে হবে। আর রাজরিতের সামনে প্রমাণ করে দেবো বিদ্যা খারাপ নয়। শুধু রাজরিত নয়, রাজদীপ চ্যাটার্জির সামনেও প্রমাণ করে দেবো আমি খারাপ নই। এই বলে তো কাঁদতে কাঁদতে বলছে, দরকার নেই বিদ্যা। রাজদীপ যদি আমায় ছাড়া বাঁচতে পারে তাহলে আমিও বাঁচতে পারবো। আমার ছাত্রছাত্রী, শিক্ষা এইসব নিয়ে বাঁচবো, কাউকে আমার প্রয়োজন নেই। আর কে এই কনিষ্ক বিশ্বাস তাকে আমি খুঁজে বার করবই। এই বলে তো বড়বাবুর কাছে এসে বলছে, আমি একটু কনিষ্ক বিশ্বাসের সঙ্গে কথা বলতে এসেছি। বড়বাবু তখন বিদ্যাকে বলছে, কোন কনিষ্ক বিশ্বাস? বিদ্যা তখন বলছে, ওই যে গাড়ির নাম্বারটা পাঠিয়েছিলাম, আপনি বললেন ওটা কনিষ্ক বিশ্বাসের গাড়ি, তো ওই কনিষ্ক বিশ্বাসের সঙ্গে আমি কথা বলতে এসেছি। বড়বাবু তখন বলছে, আপনি গাড়ির মালিকের নাম জানতে চেয়েছিলেন, আমি বলে দিয়েছি, এতেই ব্যাস। এই বলে তো চলে যাচ্ছিল। বিদ্যা তখন বলছে, এতেই তো ব্যাস হয় না, আপনি কি কোনো প্রমাণ দেখাতে পারবেন যে তাতে আমি বিশ্বাস করতে পারি যে গাড়িটা কনিষ্ক বিশ্বাসের? বড়বাবু তখন বলছে, দেখুন কে গাড়ি নিয়ে এসেছিল, কার সঙ্গে আপনার সম্পর্ক, সেটা কিন্তু আমি। তখনই বিদ্যা বলছে, দেখুন আমার সঙ্গে কারোর সম্পর্ক নেই। বড়বাবু তখন বলছে, দেখুন আপনার ব্যক্তিগত জীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। বিদ্যা তখন বলছে, মিস্টার খাসনবিশ। বড়বাবু তখন চিৎকার করে বলছে, মিস্টার খাসনবিশ নয়, কল মি অফিসার। দেখুন আপনি নামটা জানতে চেয়েছিলেন, আমি উইদাউট এফআইআর এর নামটা আমি দিয়ে দিয়েছি। আর আপনিও এখন এফআইআর করেননি। এফআইআর করার দরকার নেই, কারণ সেখানে কোনো ক্রাইম ঘটেনি। আর দেখুন আপনার সঙ্গে কার সম্পর্ক আছে, আপনার স্বামীর সঙ্গে দূরত্ব বাড়ছে কেন, সেসব জানার ইন্টারেস্টিং আমার নেই। তাই দয়া করে আমাকে বিরক্ত করবেন না, আমি খুব চাপে আছি। এই বলে তো চলে যাচ্ছিল। বিদ্যা তখন বলছে, কোনো রকমে মিথ্যে কথাটা বলে আপনি চলে যাচ্ছিলেন, আসলে সৎ মানুষ তো ওই জন্য। বড়বাবু তখন বলছে, কি? বিদ্যা বলছে, হ্যাঁ, সাধারণত আপনি এত তাড়াহুড়ো করে কথা বলেন না। কোনো রকমে কথাটা সেরে দিয়ে পালিয়ে যেতে পারলেন, বাঁচেন মনে হচ্ছে। কিছু গোপন করছেন নাকি আপোস করছেন? বড়বাবু তখন চিৎকার করে ওঠে। বিদ্যা তখন বলছে, চিৎকার করবেন না। আপনি খুব ভালো করে জানেন যে আমাকে চোখ রাঙিয়ে কোনো লাভ নেই। যাকগে, আমি এটুকু বুঝতে পারলাম যে আপনি হয়তো বিক্রি টিক্রি হয়ে গেছেন। তা কত টাকায় ডিল হলো? মানে কনিষ্ক বিশ্বাস আপনাকে কত টাকা দিয়েছেন? বড়বাবু তখন বলছে, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। বিদ্যা তখন বলছে, আপনি সব বুঝতে পারছেন। যাকগে, আমি ওই কনিষ্ক বিশ্বাস আর তার ড্রাইভার আর গাড়িকে নিয়ে থানায় যাব, আর গিয়ে আমি এফআইআর করব। আর একটা কথা, আপনি কনিষ্কবাবুকে বলবেন আপনাদের ডিল কীভাবে হয়েছে আমি জানি না, কিন্তু আমার পরবর্তী ডেস্টিনেশন ঘোষালবাবু। এই বলে তো ওখান থেকে চলে যায়। বড়বাবু তখন একা একা বলছে, আই এম সরি, আমার কিচ্ছু করার নেই। আপনি ঠিকই ধরেছেন, আমি পালিয়ে যেতে পারলে বাঁচি, কারণ বিবেকের সঙ্গে লড়াই হচ্ছে। আর বিবেকের দংশন বড় যন্ত্রণাদায়ক। এই বলে তো কেঁদে ফেলে। অন্যদিকে দেখা যায় অ্যাডভোকেট ঘোষাল তো বিদ্যাকে বলছে, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না। বিদ্যা তখন বলছে, কিছু তো বোঝার নেই, আমি শুধু আপনার ক্লায়েন্ট কনিষ্ক বিশ্বাসের সঙ্গে দেখা করতে চাই। ঘোষাল বাবু তখন বলছে, কনিষ্ক বাবু আমার ক্লায়েন্ট হতে যাবে কেন? দেখুন আপনাদের মধ্যে যে ডিভোর্সের কাজটা চলছে সেটা যেন ঠিকঠাক হয়ে যায়, সেটাই দেখার কাজ আমার। কনিষ্ক বিশ্বাসকে আমি চিনব কি করে বলুন? বিদ্যা তখন বলছে, চেনেন আপনি, সব জানেন, আর ওনার ঠিকানাটা আমাকে দিন। আর তার থেকে বোধহয় 2 নম্বরই টাকা খেয়ে 2 নম্বরই কাজগুলো শুরু করেছেন। অ্যাডভোকেট ঘোষাল তখন বলছে, আপনি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছেন। বিদ্যা তো তখন চিৎকার করে বলছে, এখনো মাত্রা ছাড়ায়নি, আপনি কিন্তু ভুলে যাচ্ছেন আপনি আগুন নিয়ে খেলছেন, সেই আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবেন। ঘোষালবাবু তখন বিদ্যাকে বলছে, আপনি একজন আইনজীবীকে থ্রেট করছেন, আমি আপনাকে কোর্টে আনতে পারি। বিদ্যা তখন চিৎকার করে বলছে, আপনি আমাকে কোর্টে আনবেন, আমি আপনাকে জমিতে নিয়ে এসে এমন মারবো না, কার্পেট বোন স্টোন সব ভেঙে গুঁড়িয়ে দিতে পারি।
কলকাতার সবচেয়ে বড় ডাক্তারও বুঝতে পারবে না যে এই হারটা কোথায় ছিল, তার ফাংশন কার সাথে ছিল। বুঝতে পেরেছেন আমার কথা? আর আমি জানি এর পেছন থেকে কেউ একজন লড়ছে। তাকে ভালো করে বলে দেবেন বিদ্যা ব্যানার্জি পেছন থেকে নয়, সামনে থেকে লড়াই করতে ভালোবাসে। চলি, এই বলে তো ওখান থেকে চলে যায়। অ্যাডভোকেট ঘোষাল তখন সৃঞ্জয়কে ফোন করে বলছে ওই বিদ্যা ব্যানার্জি এসেছিল। সৃঞ্জয় তখন বলছে কেন? অ্যাডভোকেট ঘোষাল তখন বলছে কনিষ্ক বিশ্বাসের ঠিকানা চাইছিল, অনেক ধুমকিও দিয়ে গেছে। সৃঞ্জয়ই বলছে ও যাই করুক, আপনি ভয় পাবেন না, যে গড় যায় সে বেশি বর যায় না, আপনি কোনো কিছু চিন্তা করবেন না। সেই মুহূর্তে রাজদীপ এসে সৃঞ্জয়কে বলছে কার সঙ্গে কথা বলছো তুমি? সৃঞ্জয় তো তখন ভয় পেয়ে ফোনটা কেটে দেয় আর হাসতে হাসতে বলছে না মানে আমার একজন পরিচিতর সাথে কথা বলছিলাম। রাজদীপ তখন বলছে ও তা কি ব্যাপারে? সৃঞ্জয় তখন বলছে দাদা রীতের ডিভোর্স নিয়ে কথা বলছিলাম, যত তাড়াতাড়ি ডিভোর্সটা হয়ে যায় আর ফাগুনকে এ বাড়িতে নিয়ে আসা যায় ওই আর কি, আর কিছু না। রাজদীপ তখন বলছে ফাগুনকে কি রাজদীপ মেনে নেবে? সৃঞ্জয় তখন বলছে হ্যাঁ দাদা মানবে। রাজদীপ তখন বলছে তাহলে তো ফাগুনকে এ বাড়িতে আসতে হয়, দুজনে দুজনের সঙ্গে কথা বলবে আর রাজদীপের যে ব্যথা আছে তাতে প্রলেপ লাগিয়ে দেয়। তুমি বুঝতে পারছো তো আমি কি চাইছি? বাবা হিসেবে কি আর চাইবো, একটা ভালো মেয়ে আসুক, আমার ছেলের জীবনে সারাটা জীবন থাকুক। সৃঞ্জয় তখন বলছে আপনি একদম চিন্তা করবেন না, ফাগুনকে সেভাবেই গড়ে পিটে তুলেছে তোরসা ব্যানার্জি, আপনি চিন্তা করবেন না, ফাগুন আসবে। আমি ফাগুনকে বেশি ইনভলভ করছি না, কারণ ওই বিদ্যা ব্যানার্জি আবার কোনো কেচ্ছা কেলেঙ্কারি যদি না করে দেয়, মামলা না করে, টাকা না চেয়ে বসে। দাদা আপনি তো বোঝেন। রাজদীপ তখন বলছে হ্যাঁ এইসব মেয়েদের একদম বিশ্বাস নেই, বলেই তো ওখান থেকে চলে যায়। আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না।